প্রায় ৫,০০০ বর্গফুট আয়তনের অত্যাধুনিক সুসজ্জিত একটি বাংলো। এতে রয়েছে ৬টি কক্ষ, সামনে সুইমিং পুল, রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন। এক জায়গায় এত সব আয়োজন ছিল অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কথা মাথায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিগত 15 বছরে স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে যত অর্থকরী লুটপাট ও দুর্নীতি করে কামিয়েছিল, সেখান থেকে মনের শখে তিনি একটি গোপন রাজপ্রাসাদ তৈরি করেছিলেন, কিন্তু সর্বশেষ তার ভাগ্যে সেই রাজপ্রাসাদে ঘুমানোর সুযোগ হয়নি। আসুন আমরা আজকে তার সেই কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি করা রাজপ্রাসাদ দেখব, শেখ হাসিনা যেখানে নিজের সর্বশেষ জীবন কাটাতে চেয়েছিলেন। আসুন ভিডিওতে সরাসরি। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এক জায়গায় এত সব আয়োজন ছিল অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে। শেখ হাসিনা গেলে সেখানে থাকবেন, একটু রেস্ট নিবেন, কিন্তু তার সেই বিলাসী সময় কাটানোর সুযোগ আর হলো না। তার আগেই ছাড়তে হলো দেশ। এই অতিথিশালা ছাড়াও নির্মাণ করা হয়েছে 30টি রেস্ট হাউস ও বিশ্রামাগার। বিলাসবহুল এই অতিথিশালা নির্মাণ করতে গিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয় অনেকটা বেড়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। সেই অতিথিশালা এখন খালি পড়ে আছে, আর প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল। সেতু বিভাগ বলছে গেস্ট হাউস তৈরি হলেও তা কখনোই চালু হয়নি, কারণ সেটা চালু করার মতো জনবল নেই, যদিও ব্যয় করা হয়েছে 450 কোটি টাকারও বেশি। টানেল নির্মাণ প্রকল্পের যে জায়গায় অতিথিশালা নির্মাণ করা হয়েছে সেটাকে বলা হয় সার্ভিস এরিয়া। প্রকল্পের শুরুতে সার্ভিস এরিয়া ছিল না সেখানে। মাঝ পথে তা যুক্ত করে প্রায় 72 একর জায়গা জুড়ে নানা স্থাপনা তৈরি করা হয়েছে। এটি গড়ে তোলা হয়েছে চট্টগ্রামের আনোয়ারা এলাকার টানেলের দক্ষিণ প্রান্তে পার্কি খালের পাশে। সেখান থেকে কিছুটা দূরে সমুদ্র সৈকত। সার্ভিস এরিয়া জুড়ে বাংলো, রেস্ট হাউস ছাড়াও রয়েছে টানেলের একটি রেপ্লিকা, সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাডের মতো জায়গা। এমনকি চট্টগ্রামের ঐতিহ্য এবং বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন একটি জাদুঘরও রাখা হয়েছে। এসব স্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হয়েছে 1182 টন ক্ষমতার। সেতু বিভাগ সূত্র জানিয়েছে, টানেল প্রকল্পের শেষ সময়ে অতিথিশালা যুক্ত করার নেপথ্যে ছিলেন তখনকার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর কার্যালয়েরও সম্মতি ছিল। ওবায়দুল কাদের এখন আত্মগোপনে, তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো। 15 বছরে আওয়ামী লীগ সরকারের ঋণ হয়েছে 15.5 লাখ কোটি টাকারও বেশি। আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষার বরাতে একাধিক জাতীয় দৈনিকের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য, যেখানে বলা হয়েছে অন্তত 18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। 2009 সালে ক্ষমতা গ্রহণের সময় সরকারের ঋণ ছিল মাত্র 2,76,830 কোটি টাকা, কিন্তু বর্তমানে সরকারের ঋণ 18,35,000 কোটি টাকা। গত 1.5 দশকে পরিচালন ব্যয় ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এই সময়ে ব্যাংক খাত অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে। জনগণের লুণ্ঠিত অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। বাংলাদেশ ব্যাংকের 4 ডেপুটি গভর্নরও স্বীকার করেছেন যে তারা চাকরি বাঁচানোর স্বার্থে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। দেশের ব্যাংক খাত থেকে নেয়া বেনামি ঋণ, পুনঃতফসিলকৃত ও অবলম্বনকৃত ঋণের পরিমাণ অন্তত 7 লাখ কোটি টাকা, যার বড় অংশই দেশ থেকে পাচার হয়ে গেছে।
অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনা সরকার রাস্তা, ব্রিজ, মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি ঠিকই করেছে, কিন্তু এর বিপরীতে অর্থনীতিকে দীর্ঘমেয়াদী পঙ্গু করে দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে শেখ হাসিনার শাসনামলে দেশ থেকে অন্তত 149.20 বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় অন্তত 17,60,000 কোটি টাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্যানুসারে 2011 সালে দেশটিতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল 87,11,11,000 সুইস ফ্রাঙ্ক, যা 2023 সালের শেষে নেমে এসেছে 1,77,12,000 সুইস ফ্রাঙ্ক। সংশ্লিষ্ট সূত্র বলছে, যুক্তরাষ্ট্রসহ ইউরোপিয়ানদের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কের অবনতির কারণে সুইস ব্যাংকগুলো থেকে বাংলাদেশি পাচারকারীরা অর্থ অন্য গন্তব্যে সরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজের সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, তথ্য গোপন করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রপার্টি কেনেন 459 বাংলাদেশি। মালয়েশিয়া মাই সেকেন্ড হোম কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তালিকাও চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। এখন পর্যন্ত 3,604 জন বাংলাদেশি মালয়েশিয়ার সেকেন্ড হোম গড়েছেন বলে জানিয়েছেন দেশটির শিল্প ও সংস্কৃতি মন্ত্রী চিয়ং কিং সিং। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, গত 1.5 দশকে দেশের কি পরিমাণ আর্থিক ক্ষতি ও পাচার হয়েছে তার কোনো পরিসংখ্যানই ঠিক নেই। আগে বলা হতো অর্থনীতি খাদের কিনারায়, কিন্তু এখন অর্থনীতি পড়ে গেছে পুরোপুরি খাদের মধ্যে। 2009 থেকে 2013 সাল পর্যন্ত সরকারের ঋণ বৃদ্ধির হার মোটামুটি স্থিতিশীল ছিল, তবে এরপর থেকে দেশের ব্যাংক খাতে বেসিক ব্যাংক লুণ্ঠন, হলমার্ক, বিসমিল্লাহ কেলেঙ্কারির মতো বেশ কিছু বড় লুণ্ঠনের ঘটনা ঘটে। এত লুণ্ঠিত হওয়ার পর অবশেষে সাধারণ জনগণের ঘুম ভেঙেছে এবং জেগেই বিদায় করেছে এই ক্ষমতালোভী সরকারকে। এত সব চাঞ্চল্যকর ঘটনার পর দেশের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শেখ হাসিনার এই হঠাৎ প্রস্থান এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে জনগণ কতটা প্রস্তুত, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনা আবারও বাংলাদেশে প্রত্যাবর্তন সম্পর্কে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ নতুন সিইসি, গতকাল যে নির্বাচন কমিশন গঠন হয়েছেন, কি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ এবং সরকার বা নির্বাচনে কে আসছে, ডক্টর ইউনূস কি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার কোনো নতুন প্ল্যান করছেন, বিস্তারিত এই রিপোর্টে। এই মুহূর্তে সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনে যেন আর অংশগ্রহণ করতে না পারে, প্রয়োজনে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দেওয়া হোক, আওয়ামী লীগের যত ঊর্ধ্বতন নেতাকর্মী আছে সবার ফাঁসি হয়ে যাক, আজীবন ভারত থাকুক, জীবিত দশায় তাদেরকে আর চোখে দেখতে চান না। এই যে শ্রেণীটা, এই শ্রেণীটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নামি দামি সমন্বয়ক আছেন তারা। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই সুন্দর একটা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছেন। জামাতও এখন ওই সুরেই সুর মিলাচ্ছে, তারা কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার পক্ষে না, ভারতের কাছে আবার এরকম তারা বক্তব্য দিয়ে আসছেন। তো এরকম বক্তব্যগুলো সবচেয়ে বেশি টেনশন, উদ্বেগ, আতঙ্ক তৈরি করে কাদের মধ্যে? সার্জিস, হাসনাত, তারপর হচ্ছে ধরেন আসিফ, নাহিদ, মাহফুজ, বিশেষ করে আমরা যদি ধরি হাতে গোনা 50 বা 100 জন সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় যারা এই দলগুলোকে লিড করছেন। কারণ বিএনপি আওয়ামী লীগ থাকতেও আর কি হয়েছে, নতুন করে কিছু হইতো না। জামাতও আর কি হয়েছে, যাদেরকে ফাঁসি টাসি দেওয়ার দরকার আওয়ামী লীগ দিয়ে দিয়েছিল। কিন্তু এখন যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে, নির্বাচনের সুযোগ পায়, জনগণ ভোট দিবে না আওয়ামী লীগরে 100% শিওর। যদি দিয়া বসে তখন পরিস্থিতিটা কি হবে? গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আওয়ামী লীগ ক্ষমতায় চলেই যায়, তাহলে সবার আগে এটা 100% যে লিগেলি ইলিগেলি এই সমন্বয়ক সহ তাদের যে খানদান 14 জেনারেশন তাদেরকে কিন্তু ধরবে। আর ফেসবুকের বিভিন্ন পোস্টে ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কিন্তু এগুলো বলছেন। ইভেন শেখ হাসিনাও কিন্তু ফোনে বলেছেন প্রত্যেকটার বিচার করা হবে। আর এই ভয়টা সমন্বয়কদের মধ্যে কাজ করছে।
তবে সমন্বয়করাও অনেকে শেখ হাসিনাকে নিয়ে ট্রল করছেন, যেমন সার্জিস গতকালকে তিনি হয়তো স্বপ্নে দেখছেন কিনা আমি জানি না, শেখ হাসিনা বাংলাদেশে নাই, তাহলে স্বপ্নেও দেখে থাকতে পারেন যে পদ্মা সেতুর মধ্যে শেখ হাসিনা দেখা যায় কিনা। বিষয়টা ট্রোলিং ছিল ওই জায়গায়, যে বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসকে পদ্মা সেতু থেকে ফেলে 2টা কইরা চুপনি দেওয়ার জন্য বলছিলেন, আবার খেয়াল রাখতে হবে যেন না মরে। তো ওইটার পরেই সম্ভবত এটা নিয়ে নানান ট্রোলিং হচ্ছে, যখন খালেদা জিয়া এবং কি ডক্টর ইউনূস একসাথে ছিলেন। তো পদ্মা সেতুর জায়গায় আছে, তারাও আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই, এই কারণে একটা ট্রোলিং ইস্যুতে নিচ্ছে। তবে হাসনাত বলছে খুবই সিরিয়াস কথা, সার্জিসও কিন্তু বলছে জীবন থাকতে প্রয়োজনে জীবন দিয়া দিব। তো জীবনে এমনিও যাবে, এইভাবেও যাবে, ওইভাবেও যাবে। তো যার কারণে সমন্বয়করা কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে চাইবে না। এটা খুবই স্বাভাবিক, এটা তাদের ব্যক্তি সিকিউরিটির জন্যই আরও বেশি জরুরি। তো এই কথাটা আপনি দেখেন, হাসনাতের স্ট্যাটাসটা বলছে আওয়ামী লীগকে ক্ষমা করার মাধ্যমে 20 বছর পরে 4000 সন্তানের মৃত্যু পরোয়ানাতে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।